আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের আয়োজন সিপিইউ শিডিউলের অন্যতম একটি অ্যালগরিদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ এফসি-এফএস নিয়ে। শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসুন শুরু করি। অর্থাৎ এফসি-এফএস নিয়ে আজকে আমাদের আলোচনা। এখানে দেখেন একটি চার্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রসেস P1, P2, P3 অ্যারাইভাল টাইম, এটিকে আমরা সংক্ষেপে অ্যারাইভাল টাইম লিখেছি 0, 1, 2 এবং বিটিকে আমরা লিখেছি সংক্ষেপে বাস টাইমকে বিটি। এই বাস টাইমকে আপনি সিপিইউ টাইমও বলতে পারেন অথবা এক্সিকিউশন টাইমও বলতে পারেন। এক্সিকিউশন টাইমও বলতে পারেন। বাস টাইম দেওয়া আছে 25 এবং 3। শুরু করার আগে এফসি-এফএস এখন শুরু করার আগে আমরা এর কিছু বৈশিষ্ট্য দেখে নিই। অর্থাৎ এই অ্যালগরিদমটার কি ইমপ্লিমেন্টেশন খুব ইজি এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এটা বুঝতেও খুব ইজি এবং এটি ফিফো অনুযায়ী কাজ করতে ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং এটি নন প্রিমিটিভ। অর্থাৎ আমরা প্রথম দুটো মোটামুটি বুঝতে পেরেছি, এটা ইমপ্লিমেন্টেশন সোজা এবং সহজে বোঝা যায়। তাহলে আমরা এফসি-এফএসটাকে ফিফো আমরা কেন বলতেছি, অর্থাৎ ফিফো হিসেবে কেন কাজ করে? হয় না, আমাদের একটা রেডি কিউ আছে, কি আছে? রেডি কিউ আছে। রেডি কিউয়ের মধ্যে কতগুলো প্রসেস P1 আসছে, P2, P3, এগুলো সিপিইউতে কী হচ্ছে সার্ভ হবে। কীভাবে সার্ভ হবে? যদি রেডি কিউয়ে প্রথমে P1 আসে তাহলে সিপিইউতে প্রথম যাবে কি P1, তারপর P1-এর কাজ শেষ হওয়ার পর P2 আসবে। অর্থাৎ রেডি কিউতে P1 প্রথমে এসেছিল, তাই এটি প্রথমে সার্ভ হয়ে গেল P2-তে। তারপর P1-এর পর রেডি কিউতে এসেছিল P2, এটা সার্ভ হয়ে গেল সিপিইউতে। তারপর এরপর রেডি কিউ P3 আসছে এবং তারপরে এটা P3-তে এসেছিল, অর্থাৎ প্রথমে যেটা আসবে ওটাই আসছে। সেজন্য এটা কী হিসেবে কাজ করে? ফিফো অনুযায়ী কাজ করছে। এরপর আসেন আমরা কি নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ বলতে কী বোঝাচ্ছে? নন প্রিমিটিভ বলতে আমরা বোঝাচ্ছি সিপিইউ শিডিউলে যদি P1 প্রথমে আসে, সেটা সিপিইউ শিডিউলে P1টা সম্পূর্ণ কাজ শেষ করবে, তারপরে কাজ শেষ হওয়ার পর সিপিইউ শিডিউলে P2 এর কাজটা শুরু হবে। এরপর P2 এর সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর P3 আসবে। অর্থাৎ P1-এর মাঝে কখনো P2 ইন্টারাপ্ট করবে না। এটা করবে না, এটাকে বোঝানোর জন্য আমরা এটাকে বলতেছি কি নন প্রিমিটিভ। এখন আসুন আমরা এখান থেকে কী শিখবো আজকে। এখান থেকে আমরা প্রথমে একটি গ্যান্ট চার্ট আর্ট করবো। গ্যান্ট চার্টটা আবার জিনিসটা কি? গ্যান্ট চার্টটা হচ্ছে আপনার সিপিইউ শিডিউলিংয়ে যে আমরা ভিজুয়ালাইজেশন অর্থাৎ প্রদর্শন করব, সেটাই হচ্ছে গ্যান্ট চার্ট। এটা খুব ইম্পর্টেন্ট পরবর্তী স্টেপগুলোর জন্য, তাই মনোযোগ সহকারে দেখবেন। এরপর আমরা বের করবো অ্যাভারেজ ওয়েটিং টাইম, তারপর হচ্ছে অ্যাভারেজ কমপ্লিমেন্টেশন টাইম এবং অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম। আসুন প্রথমে গ্যান্ট চার্টটা আঁকবি। গ্যান্ট চার্টটা ইম্পর্টেন্ট, কিন্তু গ্যান্ট চার্টটা আসলে অতটা কঠিন না, সোজা। এখানে দেখেন প্রসেস P1 শুরু হয়েছে কত থেকে? অ্যারাইভাল টাইম হচ্ছে 0 থেকে। তাহলে আমরা প্রথমে একটা বক্স করে নিলাম যেখানে P1 শুরু হয়েছে 0 মিলি সেকেন্ড থেকে এবং সিপিইউতে ছিল কত? 20 মিলি সেকেন্ড পর্যন্ত। তাহলে শেষ হচ্ছে 20 মিলি সেকেন্ডে। তারপরে এই কাজ শেষ হওয়ার পর আসলো কি P2, সেজন্য কি নন প্রিমিটিভ বলা হচ্ছে। P2 হচ্ছে আপনার কতক্ষণ ছিল সিপিইউতে? 5 মিলি সেকেন্ড। তাহলে হচ্ছে কত? 20 আর 5 হচ্ছে 25 মিলি সেকেন্ড। এরপরে আস্তে আস্তে কাজ শেষ হওয়ার পর P3 কত মিলি সেকেন্ড পর্যন্ত ছিল? 3 মিলি সেকেন্ড পর্যন্ত ছিল। তাহলে হচ্ছে 25 আর 3 হচ্ছে 28। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত গ্যান্ট চার্ট। এখন দেখেন আমরা এখান থেকে কী বের করব? অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করব, অ্যাভারেজ কমপ্লিমেন্টেশন টাইম বের করব এবং অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম বের করব। তাহলে আমরা আবার ছকটা আর্ট করে নিলাম। এখানে প্রসেস P1, P2, P3, অ্যাভারেজ ওয়েটিং টাইম 0, 1, 2, তারপর বাস টাইম হচ্ছে 25 এবং 3। এখান থেকে আমরা কি ওয়েটিং টাইম বের করব। ওয়েটিং টাইম আবার আমরা কীভাবে বের করব? ওয়েটিং টাইম বের করাটা অবশ্য খুব সোজা। আমরা হচ্ছে স্টার্টিং টাইম থেকে বাদ দেব, হচ্ছে আমরা কি বাদ দেবো? এর অ্যারাইভাল টাইমটা বাদ দিলে আমরা কী পেয়েছি? ওয়েটিং টাইম পেয়ে যাচ্ছি। তাহলে এখানে স্টার্টিং টাইম কত হয়েছে? দেখেন আমরা গ্যান্ট চার্টটাই দেখতে পাচ্ছি স্টার্টিং টাইম শুরু হয়েছে 0 থেকে। তাহলে P1 এ হচ্ছে জন্য কি স্টার্টিং টাইম হচ্ছে 0 মাইনাস অ্যারাইভাল টাইম কত দেওয়া আছে এখানে? 0 মানে 0 তাহলে হচ্ছে তারপর হচ্ছে P2 এর স্টার্টিং টাইম কত হচ্ছে? 20 মাইনাস অ্যারাইভাল টাইম কত হচ্ছে? 1, 20 মাইনাস হচ্ছে 19। P3-র জন্য স্টার্টিং টাইম হচ্ছে কত? 25 মাইনাস অ্যারাইভাল টাইম হচ্ছে 2 = 23।
তাহলে হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম তাহলে আমরা কীভাবে বের করবো? অ্যাভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু 3টা যোগ 0 + 19 + 23 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত আসতে আসতে 40, 9 আর 3 12, 42 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত আসতে আসতে আমাদের 14। তাহলে হচ্ছে আমার অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 14 মিলি সেকেন্ড। তারপর আসেন কি আছে? কমপ্লিকেশন টাইম, অর্থাৎ আমরা গান চার্টে P1 প্রসেসটা কখন কমপ্লিট করছে, এটা হচ্ছে P1 এর কমপ্লিকেশনে। P1 প্রসেস কমপ্লিট করছে কত? 20 মিলি সেকেন্ড, তাহলে হচ্ছে 20। তাহলে ঠিক একইভাবে P2 গান চার্টে শেষ করেছে কত মিলি সেকেন্ডে? 25। P3 কত? 28। অর্থাৎ প্রথমটা ছিল কি এর? P1 এর হচ্ছে প্রথমটা হচ্ছে এর স্টার্টিং টাইম, আর হচ্ছে লাস্টেরটা হয় কমপ্লিকেশন টাইম। ঠিক একইভাবে P2 এর 20 হচ্ছে স্টার্টিং টাইম এবং 25 হচ্ছে কমপ্লিকেশন টাইম। P3 ক্ষেত্রে 25 হচ্ছে স্টার্টিং টাইম, 28 হচ্ছে কমপ্লিকেশন টাইম। এই তিনটা আমরা যোগ করলে কি পেয়ে যাব? অ্যাভারেজ কমপ্লিকেশন টাইম। এটা আপনারা পাবেন, তবু আমি একবার করে দিচ্ছি 20 + 25 + 28 ডিভাইডেড বাই 3, ক্যালকুলেশন করলে যা আসবে তাই। এরপর আছে কি টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটা বা জিনিসটা কি? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে আপনার ওয়েটিং টাইম এর সাথে যদি আপনার বাস টাইম বা সিপিইউ টাইমটা যোগ করে দেন তাহলে আপনি পেয়ে যাবেন টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে ওয়েটিং টাইম এখানে কত দেওয়া আছে? P1 এর জন্য 0 প্লাস এর বাস টাইম দেওয়া আছে 20, 0 + 20 = 20। P2 এর ক্ষেত্রে কত দেওয়া আছে? P2 এর ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েটিং টাইম হচ্ছে 19 + 1, 19 প্লাস P2 এর ক্ষেত্রে আপনার ওয়েটিং টাইম কত হচ্ছে? 19 প্লাস বাস টাইম দেওয়া আছে 1 না, বাস টাইম দেওয়া আছে 5, তাহলে 5 হচ্ছে কত? 24। P3 এর ক্ষেত্রে ওয়েটিং টাইম কত দেওয়া আছে? ওয়েটিং টাইম দেওয়া আছে 23 প্লাস বাস টাইম দেওয়া আছে 3 = 26। তাহলে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম কত পাচ্ছি? তাহলে ওয়েটিং টাইমের টার্ন হচ্ছে আপনার 20 + 24 + 26 ডিভাইডেড বাই 3। অর্থাৎ আমরা এটা ক্যালকুলেশন করলে যা পাবো সেটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে আমরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ কমপ্লিকেশন টাইম এবং অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম বের করবেন। আমি আরেকবার এর জন্য ওভারভিউ দিয়ে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে? প্রসেস দেওয়া আছে P1, P2, P3, অ্যারাইভাল টাইম দেওয়া আছে 0, 1, 2, বাস টাইম দেওয়া আছে 20, 25 এবং 3। এখান থেকে আমরা প্রথমে কী করবো? গান চার্টটা তৈরি করবো। যেহেতু অ্যারাইভাল টাইম 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে শুরু হয়েছে 0 থেকে কতক্ষণ সিপিইউ টাইমে ছিল? 20 মিলি সেকেন্ড। 0 থেকে 20 মিলি সেকেন্ড ছিল P1। এরপরে আস্তে আস্তে P2 1 অ্যারাইভাল টাইম যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট কাম, অর্থাৎ P1 কমপ্লিট হওয়ার পর P2 চলে আসলো। P2 সিপিইউ টাইম ছিল 5 মিলি সেকেন্ড, তাহলে হচ্ছে 20-এর সাথে 5 যোগ করে 25 P2। এরপর আসলো P3 এর জন্য হচ্ছে কত হচ্ছে মিলি সেকেন্ড? 3 মিলি সেকেন্ড, তাহলে হচ্ছে 25 আর 3 হচ্ছে 28। এখান থেকে আমরা কী করবো? ওয়েটিং টাইম কীভাবে বের করবো? ওয়েটিং টাইম বের করার সূত্র হচ্ছে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে আমরা স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইমটা বিয়োগ করে দিলে পাইলাম হচ্ছে ওয়েটিং টাইম। কমপ্লিকেশন টাইমটা হচ্ছে আপনার গান চার্টে, অর্থাৎ P1 কমপ্লিট হয়ে গেছে 20 মিলি সেকেন্ডে, P2 কমপ্লিট হয়ে গেছে 25 এবং P3 হচ্ছে 20। অর্থাৎ সবার লাস্টে যেটা থাকবে ওটা হচ্ছে কমপ্লিকেশন টাইম। এবং টার্নঅ্যারাউন্ড টাইমটা হচ্ছে কি? ওয়েটিং টাইম প্লাস বাস টাইম যোগ করলে আমরা টার্নঅ্যারাউন্ড টাইম পেয়ে যাবো। বন্ধুরা, আশা করি এটা বুঝতে পেরেছো। কিন্তু অনেক সময় পরীক্ষার সময় তোমাদের দেখা থাকবে কি ওয়েটিং টাইমটা দেওয়া নেই, সেক্ষেত্রে তোমরা কী করবে? আসলে এটা ঝটফট করে আরেকটু জাস্ট দেখে নিচ্ছে। এখানে ধরো প্রসেস দেওয়া আছে এবং কী দেওয়া আছে? বাস টাইম বা সিপিইউ টাইম দেওয়া আছে। এখানে P1, P2 আর হচ্ছে P3 প্রসেস দেওয়া আছে। বাস টাইম 20, আগেরটা দেওয়া আছে 5 এবং 5। এখন তোমরা কী করবে? যদি ওয়েটিং টাইম দেওয়া না থাকে, অনেক সময় দেওয়া থাকে না, সেক্ষেত্রে তোমাদের অ্যারাইভাল টাইমটা ওয়েটিং অ্যারাইভাল টাইম যদি না দেওয়া থাকে, তাহলে অ্যারাইভাল টাইমটা আমরা কী ধরে নেব? 0 ধরে নেব, অথবা এটা দেওয়া থাকতে পারে। পরীক্ষায় অ্যারাইভাল টাইম না দেওয়া থাকলে প্রসেস অর্ডার অনেক সময় দিয়ে দিতে পারে P1, P2, P3 এইভাবে প্রসেস অর্ডার দিয়ে দিতে পারে। আর যদি প্রসেস অর্ডারও না দেয়, তোমরা যেহেতু এটা কি FCAP, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা FIFO অনুযায়ী কাজ করে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসেবে কাজ করে। প্রথমে P1 আসবে, তারপর P2, তারপর P3, এইভাবে কাজ করবে। ধরে নিলাম এর অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 0। তাহলে আমি জাস্ট তোমাদের এর জন্য গান চার্টটা কী হবে এটাকে প্রথমে দেখে নাও। P1 এর জন্য হচ্ছে ওয়েটিং টাইম 0 থেকে শুরু করছে, কতক্ষণ চলছে? 20 মিলি সেকেন্ড। তারপর P2 আসলো, P2 হচ্ছে কতক্ষণ চলেছে? 5, তাহলে 20 আর 5 হচ্ছে 25 মিলি সেকেন্ড। আর P3 আসছে কত ছিল? 3 মিলি সেকেন্ড। 25 আর 3 হচ্ছে 28 মিলি সেকেন্ড। দেখো গান চার্টে কিন্তু মধ্যে কোনো কিন্তু পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে এখান থেকে কমপ্লিকেশন টাইম P1 এর জন্য 20, P2 এর জন্য 25, P3 এর জন্য
20। এখানে মাঝখানে তোমাদের একটা সমস্যা হতে পারে ওয়েটিং টাইমের জন্য। ওয়েটিং টাইমে আমরা কী সূত্র জেনেছিলাম? ওয়েটিং টাইমের সূত্র জেনেছিলাম আমরা হচ্ছে ওয়েটিং টাইমের সূত্র কী ছিল বলো দেখে? ওয়েটিং টাইমের সূত্র ছিল স্টার্টিং টাইম থেকে বাদ যাবে অ্যারাইভাল টাইম। এখানে দেখো স্টার্টিং টাইম কত হচ্ছে, P1 জন্য স্টার্টিং টাইম হচ্ছে কত 0 মাইনাস অ্যারাইভাল টাইমও কত আমরা ধরেছিলাম কি 0। তাহলে 0 মাইনাস 0 = 0। তাহলে হচ্ছে P2 এর ক্ষেত্রে কী হবে? P2 এর ক্ষেত্রে হচ্ছে স্টার্টিং টাইম হচ্ছে 20, অ্যারাইভাল টাইম কত 0, তাহলে হচ্ছে কত 20। আর হচ্ছে P3 এর ক্ষেত্রে কী হবে? P3 হচ্ছে আপনার স্টার্টিং টাইম হচ্ছে কত 25 মাইনাস ওয়েটিং টাইম হচ্ছে 0, অর্থাৎ 25। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কী আমরা করছি 0 দিয়ে করছি। এটা হচ্ছে তোমার ওয়েটিং টাইম নির্ণয় সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে তোমরা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাপ সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটি করতে পারবে। তোমাদের টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। এরপর ধারাবাহিকভাবে আমরা প্রায়োরিটি শিডিউলিং সহ যে তোমার অপারেটিং সিস্টেম শিডিউলিং অ্যালগরিদমগুলো রয়েছে সেগুলো হিসেবে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আপলোড করবো। ইনশাআল্লাহ তোমরা সেগুলো দেখবে এবং এছাড়াও পেজ ফলে যে ম্যাথ টার্মগুলো আছে এগুলো নিয়েও আলোচনা করা হবে। সেজন্য বলতে চাচ্ছি তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। নিরাপদ থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।